কল্পনা করুন, আজ থেকে 1400 বছর আগে এখানে কি এক নগরী ছিল সেটি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই পাহাড়ের পাথরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষ নিজের হাতে যে কত সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারে এটি দেখলে আপনারা তা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। কোনোভাবে পাথরটি গড়িয়ে এলে আমরা কিন্তু একেবারে ধুলার সাথে মিশিয়ে যাব, তারপরেও মানুষের আত্মবিশ্বাস এটি গড়িয়ে পড়বে না। বন্ধুরা, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রাচীন শহর মহাবলীপুরম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো প্রায় 1400 বছরের পুরাতন এই শহরটি। এই শহরে রয়েছে প্রাচীন মন্দির, গ্রানাইট পাথরে তৈরি সেই মন্দিরে রয়েছে সেই সময়ের প্রাচীন আমলের বিভিন্ন ছাপচিত্র সহ গুহাচিত্র সহ আরও অনেক কিছু। বন্ধুরা, প্রাচীন এই নগরীটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মহাবলীপুরম মূলত প্রাচীন একটি মন্দির নগরী। চেন্নাই শহর থেকে 58 কিলোমিটার দূরের এই নগরীতে মন্দির সহ অন্যান্য নিদর্শন স্থাপিত হয়েছিল 7ম ও 8ম খ্রিস্টাব্দে পল্লব রাজাদের সময়ে। কথিত আছে পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহবর্মন মামল্যের রাজত্বকালে এই নগরীটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই নগরীর সংরক্ষিত অংশে পা দেওয়ার পর প্রথমেই চোখের সামনে ভেসে উঠবে খোদাই করা প্রকাণ্ড পাথর ও পাথর সংলগ্ন গুহা মন্দির ও নান্দনিক কারুকার্যের প্রাচীন গুহাচিত্র। এই বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য অর্জুনের আক্ষেপ নামে পরিচিত। বন্ধুরা দেখুন, এই বিশাল পাথরের গায়ে কত সুন্দর বিভিন্ন পশু এবং মানুষের বিভিন্ন চিত্র খোদাই করা হয়েছে। আসলে মানুষ নিজের হাতে যে কত সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারে এটি দেখলে আপনারা তা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। দেখুন কত সুন্দর হাতি। এখানে এই মহাবলীপুরমে ঢোকার সময়ই গেটের কাছে এই বড় যে পাথর, সেখানে এসেই কিন্তু এই পুরো এই দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। দেখুন কত মানুষের এখানে এখানে চিত্র রয়েছে, বিশেষ করে দেবদেবীর, সম্ভবত হিন্দু ধর্মেরই বোঝা যাচ্ছে। তাদের এখানে বিভিন্ন প্রতিকৃতি রয়েছে, পাশাপাশি এখানে এই হাতির যে এখানে পাথরের তৈরি যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে এটি দেখে শুরুতেই কিন্তু সবাই বিস্মিত হয়ে যায়। পাথরের গায়ে এমন সূক্ষ্ম কারুকাজ রীতিমতো অবিশ্বাস্য। সঙ্গত কারণে শুরুতেই এক ঝটকায় পর্যটকদের 1400 বছর পেছনে টেনে নিয়ে যায় মায়াবী এই মন্দির নগরী। আর মোহাচ্ছন্ন হয়ে যেন এক ঘোরের মধ্যে এখানে ঘুরতে থাকে সবাই। এখানে এসে কোনো রকম টিকিট না কেটেই এই অংশটুকু দেখে যেতে পারবেন যে কেউ। পুরো নগরী ঘুরে দেখতে হলে কাটতে হবে টিকিট। বন্ধুরা, মহাবলীপুরমে এসে ঢোকার মুখেই যে দৃশ্য দেখলাম, পাথরের গায়ের যে চিত্র দেখে মনটা ভরে গেল। আমরা আরও ভিতরে ঢুকবো। এই এলাকাটি প্রায় 2 কিলোমিটার ধরে বিস্তৃত, একবারে সমুদ্রের তীর পর্যন্ত পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে এখানেও নিলয় রয়েছে, আমরা একসাথেই ঘুরবো। এখনও কিন্তু আমরা ভিতরে প্রবেশ করিনি। ভিতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের দাম কেমন কত? 40 রুপি দিয়ে টিকিট কাটতে হবে। এই সামনেই টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আর যখন হাঁটছি, হাঁটতে হাঁটতে এই দেখুন যে কত কি আমরা দেখতে পাচ্ছি। ওই যে বড় যে পাথরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন একটু খেয়াল করুন, বিশাল পাথর। এটি হয়তো আপনারা অবশ্যই দেখে থাকতে পারেন। এই পাথরটিকে বলা হয় কৃষ্ণের মাখন নাড়ু বা বাটার বল। দেখুন বিশাল একটি পাথর রয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই গড়িয়ে পড়ে যাবে, কিন্তু এটি আসলে পড়ে না। কিভাবে রয়েছে আমরা কাছে যাব
কাছে গিয়ে আরও খুব সুন্দরভাবে আপনাদের দেখাবো। দূর থেকে কেবল তো টিকিট কাটতে যাচ্ছি, এখনও আমরা সেই অর্থে শুরুই করিনি এখানকার যে দেখব সেই দেখাটা। প্রবেশদ্বারের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য টিকিটের মূল্য 40 টাকা আর বিদেশিদের জন্য 600 টাকা। বন্ধুরা, এই হেরিটেজ সাইটে প্রবেশ করার পরপরই একটি গাছ দেখে থমকে গেলাম। একেবারে প্রবেশ মুখে টিকিট দেওয়ার পরে ঢোকার মুখে দেখলাম একটি গাছ, এবং দেখুন কি এক ফল ধরে রয়েছে, অনেক ফল ধরে রয়েছে লম্বা লম্বা। এখানে যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি গার্ড, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই ফলগুলো আসলে কি। তারা বলছে এই ফলের নাম বালাম খিরা। বালাম খিরা এই ফলের নাম, আর এটি নাকি মানুষ খায় না। এই ফলটি নাকি আসলে হাতির খাবার, হাতি নাকি খেয়ে থাকে। অনেক ধরেছে, বেশ আকর্ষণীয়। সে কারণে আপনাদেরকেও ভাবলাম যে ব্যতিক্রমী একটি ফল আমি দেখলাম, আপনাদেরকেও দেখিয়ে নিই। বন্ধুরা, এই পুরাকীর্তি অঞ্চল ঘুরে দেখার জন্য ঠিক এখান থেকেই শুরু করতে হয়। এখানে নির্দেশনা রয়েছে সেভাবেই, যেখান থেকে শুরু করতে হয় সেখানেই দেখুন এখানে একটি হাতির ভাস্কর্য রয়েছে, হাতির উপরে একটি বানর রয়েছে, ময়ূর রয়েছে, সুন্দর একটি ভাস্কর্য। এখান থেকে শুরু করেই ঠিক আমরা এদিকে যাব, একে একে সব কিছু দেখব, বিস্তৃত এলাকা। বন্ধুরা, এমন একটি জায়গায় এসেছি, সেই জায়গা সম্পর্কে নিলয়ের কাছে জানতে চাই। নিলয়, এই জায়গাটি সম্পর্কে কি জানলে তুমি? এখানে যে লেখা আছে সেটা থেকে পড়ে দেখলাম এটা হচ্ছে 3 মূর্তির কেভ হিসেবে বেশি পরিচিত। তো এখানে আসলে হিন্দু ধর্মের প্রধান 3জন দেবতা, যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, তাদের 3টি মূর্তি রয়েছে 3টি গুহার মতো করে। তো তাদেরকে কিছু প্রহরী পাহারা দিচ্ছে। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন ব্রহ্মা দেবতার মূর্তি, আর এর পাশে যেটা সেটা হচ্ছে শিবের মূর্তি, এবং এটি তুলনামূলক সব থেকে বড় এখানে শিবলিঙ্গ রয়েছে, এবং শিবলিঙ্গ এখানে রয়েছে। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিষ্ণু দেবতার একটি মূর্তি। তো এই 3টি গুহায় 3জন প্রধান দেবতার মূর্তি এখানে খোদাই করে রাখা হয়েছে, এবং খুবই সুন্দর। হালকা একটু বাকি একবারে বিশাল পাথর কেটে তৈরি বিশাল পাত্রের মতো তৈরি করা হয়েছে। এটি কি কাজে প্রাচীন সময়ে ব্যবহার করা হতো আমার জানা নেই, কিন্তু একটি বিশাল যে পাত্র, খাবার রাখা বা এই ধরনের কোনো কাজে বা শস্য রাখা জানি না, খুব সুন্দর একটি পাত্র তৈরি করা হয়েছে, অনেক বড়, যেটি পাথরের তৈরি। বন্ধুরা, বিরাট বিরাট পাথরের ফাঁক দিয়ে যাচ্ছি, অন্যরকম লাগছে, মনে হচ্ছে গিরিখাদ। আর এই যে দেখুন কত মানুষ এসেছেন এই পুরাকীর্তিগুলো দেখতে, অনেক মানুষ ঘুরছেন এখানে। বন্ধুরা দেখুন, নিলয় কি যেন কিনলো খাওয়ার জন্য, আনারস। এখানে আসার পর থেকে খুব বেশি আনারস খাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে খেয়েছে, আবারও নিলয় আনারস কিনেছে। আর এখানকার আনারসগুলো অনেক টেস্টি। এই যে দেখুন কত, এখানে শসা রয়েছে, আমলা রয়েছে, আনারস, তরমুজ আর আম রয়েছে। এখানে কিন্তু এই সময়েও আম পাওয়া যায়, এটা খুবই ভালো লাগে। যেখানে যাবেন তামিলনাড়ুর, সেখানেই আপনারা এই ধরনের ফলগুলো পাবেন। দেখি একটু আনারসটা কেমন, খেয়ে দেখি। আনারস খুবই সুস্বাদু। এর সাথে এটিও বলে রাখি, আমাদের দেশে যে রাঙামাটির জলডুবি আনারস পাওয়া যায়, এর চেয়ে সুগন্ধের আনারস আমি আর কোথাও খাইনি। এটিও অনেক সুন্দর, কিন্তু সেটার তুলনা হয় না কোথাও। বন্ধুরা, চলে এসেছি সেই আশ্চর্য পাথরের কাছে, যেটিকে বলা হয় কৃষ্ণের মাখন নাড়ু। ঢোকার আগে আপনাদেরকে
যেটি দেখিয়েছি। এই যে দেখুন কত বড় একটি পাথর, কি আশ্চর্যজনকভাবে এখানে একরকম রয়ে গেছে শত শত বছর ধরে। এত বড়, এবং এটা আসলে এটার ফিজিক্স কি আমি জানি না, যে এটা এইভাবে যে রয়ে গেছে এটা আসলে তো গড়িয়ে পড়ার কথা, কিন্তু আসলে এত স্বল্প তলে এত বড় একটা পাথর রয়ে গেছে, এটা আসলে অবিশ্বাস্য। এবং ওই যে পোলাপান ঠেলাঠেলি করতেছে, তাও পড়তেছে না। নিলয় পাথর ঠেলে ফেলার চেষ্টা করছে। বন্ধুরা, পাথর ঠেলে ফেলার চেষ্টা করছি। সবাই এসে এইভাবেই কিন্তু এখানে ছবি তোলার চেষ্টা করে। ভাবলাম আমি একটু করে দেখি ঠেলা দিলে যায় কি না। সবাই এই ট্রাই করে, কিন্তু এটা কোনোভাবেই নড়ে না, চড়ে না। শত শত মানুষ ঠেললেও এখান থেকে পড়বে না। প্রাচীনকাল থেকে মাত্র 2 ফুট ঢালু জায়গায় পাথরটি 45 ডিগ্রি কোণে অবস্থান করছে। দেখে মনে হবে এই বুঝি পাথরটা গড়িয়ে মাটিতে পড়ল। 250 টন ওজন হওয়া সত্ত্বেও কিভাবে বছরের পর বছর এমন ঢালু জায়গায় পাথরটি রয়ে গেছে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকেও যেন ভুল প্রমাণিত করে দেয় এই পাথরটি। এটি 20 ফুট উঁচু ও 5 ফুট চওড়া। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার ছিল মাখন আর নাড়ু। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই পাথরটি হলো যশোদানন্দনের প্রিয় খাবারের প্রতীক। Yeah, I'm sure. But it didn't come down. No, I haven't seen anything like it. It's amazing. থ্যাংক ইউ। অতীতে রাজা নরসিংহবর্মন পাথরটিকে স্বর্গীয় শিলা মনে করতেন। এই পাথর মানুষের সংস্পর্শে থাকা ভালো নয় মনে করে এটি সরিয়ে ফেলার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি। 1908 সালে মাদ্রাজের গভর্নর এই শ্রীকৃষ্ণের মাখনের নাড়ুটি সরানোর জন্য 7টি হাতি নিয়ে আসেন। হাতিগুলোর সম্মিলিত গায়ের জোরও হেরে যায় পাথরটির শক্তির কাছে। আপনি যদি এই পাথর না হয়ে এরকম অন্য কোনো পাথরের কাছে যেতেন, ভয় পেয়ে যেতেন যে কোন মুহূর্তে গড়িয়ে পড়ে পিষে দিয়ে যাবে। কিন্তু এখানে এসে ভয় পাবেন না এই অর্থে যে এটি শত শত বছর ধরে এই অবস্থায় আছে, কিন্তু পড়ছে না। এটি আশ্চর্যের বিষয়। আর এ কারণেই কিন্তু দেখুন মানুষ নিশ্চিন্তে এই পাথরের একেবারে নিচে গিয়ে বসে রয়েছে, শুয়ে রয়েছেন। আবার আমিও কিন্তু ঠিক নিচেই দাঁড়িয়ে কথা বলছি। কোনোভাবে পাথরটি গড়িয়ে এলে আমরা কিন্তু একেবারে ধুলার সাথে মিশিয়ে যাব। তারপরেও মানুষের আত্মবিশ্বাস এটি গড়িয়ে পড়বে না। মাখন নাড়ু দেখে গ্রানাইট পাথরের পাহাড়ের উপর দিয়ে হাঁটতে থাকলাম আমরা। কত বছরের প্রাচীন এলাকা দিয়ে হাঁটছি, আর এই পাথর একবারে গ্রানাইট পাথর, পুরাটাই গ্রানাইট পাথরেরই এই পাহাড়। কত পুরনো সিঁড়ি, অথচ এখনো অক্ষত। সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেই বিস্তর সমতল জায়গা। এখানেই সম্ভবত মন্দির কিংবা রাজপ্রাসাদ ছিল, এখন ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুই ধ্বংসাবশেষ। সিংহের ভাস্কর্য সম্বলিত এই বেঞ্চে 1000 বছর আগেও মানুষ বসেছে, ভাবা যায়? এই পাহাড়ের উপরে, একেবারে গ্রানাইট পাথরের পাহাড়ের উপরে এরকম একটি জলাশয় কল্পনা করতে পারেন? এটি দেখে খুব সহজেই অনুধাবন করা যায় এখানে একসময় মানুষ বসবাস করতেন। এখানে একসময় রাজপ্রাসাদ ছিল। রাজপ্রাসাদ যে ছিল তার প্রমাণ শুধু এই পুকুর নয়, এই দেখুন এই যে উঁচু ইটের স্তূপ দেখতে পাচ্ছেন। চারপাশে সব দিকে দেখবেন যে পাথরের পাশাপাশি অনেক মাটি পুড়ে যে ইট তৈরি করা হয়েছিল সেই সময়। অর্থাৎ এখানকার যে অট্টালিকা ছিল পাহাড়ের উপরে, সেইগুলোরই কিন্তু ধ্বংসাবশেষ। পাশাপাশি ওই যে এখানে সিংহ দেখতে পাচ্ছেন, পাথর কেটেই তৈরি করা হয়েছে।
কল্পনা করুন আজ থেকে 1400 বছর আগে এখানে কি এক নগরী ছিল সেটি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একেবারেই পাহাড়ের পাথরের সাথে এই যে এরকম মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু যেগুলো পাথরের তৈরি যা কিছু সেগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি, পশু পাখির যে ভাস্কর্য সেগুলো আমরা এখনও দেখতে পাই। সভ্যতার একটা নিদর্শন যে ছিল এখানকার মানুষের, এই স্থাপত্য কলা বা কলা কৌশলী দেখে আসলে অনুমান করা একেবারেই সহজ যে আসলে এই এত বছর পূর্বে এত নিখুঁতভাবে তারা এরকম একটা পাহাড়ের চূড়ায় একটা কি বলবো এত সুন্দর দেবদেবীর মূর্তি থেকে শুরু করে এই যে এত সুন্দর যে একটা পুকুর ঘাট খনন করা থেকে শুরু করে এরকম সমুদ্রের একেবারে তীরবর্তী একটা অঞ্চলে তারা এরকম সুন্দর একটি নগরী করে তুলেছিল, যেটা আসলে অবিশ্বাস্য। এই যে আমরা একটু দেখব এর উপরে কি যেন রয়েছে, এই উঁচু একটু পাহাড় পাথর, এই পাথরের উপরে এখানেও দেখুন একটি জলাশয়। এখন পানি নেই কিন্তু সেই জলাশয়টি রয়েছে। আশ্চর্য কথা, সেই সময় এখানে তারা জল ধরে রাখতেন এবং এই জল বা পানিও তারা খাবারের কাজে সহ বিভিন্ন কাজে হয়তো তারা ব্যবহার করতেন। ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এখানে যে মহাভারতের দ্রৌপদীর নাম তো সবাই জানেন, সে দ্রৌপদীর একটা স্নানাগার বলে ওখানে উল্লেখ করা আছে। আমি যদিও সঠিক জানি না আসলে এর সাথে মহাভারতের কি সম্পর্ক, থাকতেই পারে। দেখুন কত ঐতিহাসিক একটি জায়গা, মহাভারতের যে ক্যারেক্টার দ্রৌপদী তার এটি স্নানাগার অর্থাৎ বাথরুম বলা যায় বা গোসল করার জায়গা বলা যায়। বন্ধুরা এই জায়গাটি কত বড়, বেশি উঁচু জায়গায় উঠলে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আমার সামনের অংশ আমি দেখাতে পারছি না, কিন্তু দেখুন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে পেছনের অংশ দেখুন কত বড় আর বিশাল জায়গা। ওই দিকে আমরা পুরাতন প্রাসাদের মতো দেখতে পাচ্ছি একটি স্থাপনা এই পাহাড়ের উপরেই, এই পুরাতন যে জায়গা এরই অংশ এটা। আর ওই যে দেখতে পাচ্ছি আমরা একটি ওয়াচ টাওয়ার এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা আপনাদের সেই ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাব এবং ওয়াচ টাওয়ার থেকে এই পুরো এলাকাটা দেখতে কেমন সেটিও দেখাবো। চলুন আমরা ঘুরে দেখি। আমরা তো এখন পর্যন্ত যা কিছু দেখেছি আরও অনেক কিছু বাকি রয়েছে। আসলে এটি একটি লাইট হাউস যা বর্তমানে ওয়াচ টাওয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এখান থেকে সমুদ্রও দেখা যায় ভালোভাবেই। বন্ধুরা এরকম পুরাতন জায়গায় ঘোরার অনুভূতিটা সত্যি সত্যি আলাদা। হাঁটবেন কখনো কখনো মনে হবে আপনি সেই সময়ে চলে গেছেন এই পুরাতন জিনিস দেখতে দেখতে। আর বিশেষ করে এই কারণেই এই জায়গাগুলো আমাকে খুব টানে। পাথরের গায়ে জন্মানো বন্য আগাছার এই ফলগুলো আমাকে প্রবলভাবে আকর্ষণ করলো। জানি না কালারফুল এই ফল খাওয়া যায় কিনা, তবে দেখতে দারুণ। এখানে রয়েছে 40টি প্রাচীন স্মারক এবং হিন্দু মন্দির। মহাবলীপুরমের অধিকাংশ মন্দিরই পাহাড়ের গুহার ভেতরে। কিছুক্ষণ পর আমরা গুহা মন্দিরগুলো দেখব, তার আগে চলুন দেখে নেই রয় গোপুরাম। বন্ধুরা এখানকার যে স্থাপনাগুলো রয়েছে এর মধ্যে এটি এক রকমের খুব দৃষ্টিনন্দন, একই সাথে খুবই প্রাচীন। বলা হচ্ছে এই যে মন্দির নগরী ছিল, এই মন্দির নগরের প্রবেশদ্বারের ঠিক উপরে তৈরি করা হচ্ছিল এই দৃষ্টিনন্দন টাওয়ার। এটিকে এই সাউদার্ন ইন্ডিয়ার ভাষায় বলা হয় গোপুরাম। এটি ইনকমপ্লিট রয়েছে এখনও, মানে সেই সময়ই এটি সম্পূর্ণ করা যায়নি। হয়তো তৈরি করা হচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে সেটি হয়তো আর তৈরি করা যায়নি, সে অবস্থায় কিন্তু এটি রয়েছে এখন পর্যন্ত। এটি কিন্তু খুবই দর্শনীয়, এ কারণে এখানে যারা ঘুরতে আসেন অবশ্যই তারা এটি ভিজিট করেই যায়। সত্যি এক অপূর্ব নিদর্শন। এত বিশাল আয়োজনে এই গোপুরাম নির্মাণের কাজ শুরু হওয়ার পর তা কী কারণে সম্পন্ন হতে পারল না, সেই ইতিহাস কোথাও খুঁজে পেলাম না আমি। মহাবলীপুরম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষ এই প্রত্ননিদর্শন দেখতে আসেন।
প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশের বহু মানুষের সমাগম ঘটে এখানে প্রতিনিয়তই। একটার পর একটা পাহাড়ে উঠছে আর দেখছি সেই সময়ের সেই প্রাচীন স্থাপত্যগুলো, বিশেষ করে মন্দির এবং পাথরের ভাস্কর্য। নিলয়, এখন পর্যন্ত যা দেখলে কেমন লাগলো? এখন পর্যন্ত যা দেখলাম সেটা আসলে আমার কল্পনারও বাইরে। আমি আসলে এর আগে এত প্রাচীন নিদর্শন আমি একসাথে এত বড় একটা নগরী আগে কখনো দেখি নাই। এটা যে কি বুঝতে পারছি না। পাথর দিয়ে ঘরের মতো করে রাখা হয়েছে, একটার উপর একটা পাথর তুলে রাখা হয়েছে। এই স্থাপনাটা কি, এর ছাদও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটি কি বানানো হচ্ছে, কোনো একটি মন্দির কিংবা কোনো একটি বাসস্থান, যাই হোক একটি স্থাপনা তৈরি করা হচ্ছিল আর শেষ মুহূর্তে করা হয়নি, ইনকমপ্লিট রয়েছে। একটু ঝুঁকিপূর্ণ, তারপরেও উঠলাম, অনেক ঝুঁকিপূর্ণ। একটু যদি পা এদিক সেদিক হয় তাহলে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এখান থেকে দেখুন বেশ কিছু এরিয়া দেখা যায়। এই জায়গাটি বেশ উঁচু হওয়ায় এখান থেকে চারপাশ আরো ভালোভাবে দেখা যায়। তামিলনাড়ুর এক ঝাঁক তরুণ তরুণী বেড়াতে এসে আড্ডা দিচ্ছেন এখানে। এখান থেকে লাইট হাউসটা আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পাশেই সিংহ আকৃতির পাহাড়ের উপরে রয়েছে মহিষাসুরমর্দিনী গুহা মন্দির। ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে নেমে এই পাহাড়ের ঠিক নিচের একটি গুহা মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এই অসম্পূর্ণ স্থাপনা আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অবদমিত কৌতূহল বুকে ভরেই নামতে থাকলাম নিচে। যে পথে উঠেছিলাম ঠিক সে পথেই। নিচে নামার পর আবিষ্কার করলাম এই পাহাড়ে ওঠার আরো দুটি পথ রয়েছে। পাথর কেটে রীতিমতো সিঁড়ি বানানো হয়েছে। একটু সামনে এগোতেই পেয়ে গেলাম সেই গুহা মন্দির। কি অপূর্ব নির্মাণ শৈলী! ইট কাঠ কিংবা ধাতব পদার্থের কোনো বালাই নেই। আস্ত পাহাড় কেটে বানানো হয়েছে দৃষ্টিনন্দন মন্দির। হাজার বছর আগে হয়তো পূজা অর্চনায় মুখর থাকতো এই মন্দির প্রাঙ্গণ, কিন্তু আজ এমনই শুনশান নিস্তব্ধ। সেই সময়ের মন্দির দেখুন, একবারে পাথরের পাহাড়টি কেটে গুহা বানানো হয়েছে। গুহার ভিতরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। কি কষ্টসাধ্য বিষয়! আর এই কষ্ট করে এরকম নান্দনিক একটি মন্দির তৈরি করা হয়েছিল সেই 1400 বছর আগে। এই মন্দিরের দুপাশ দিয়েও দুটি সিঁড়ি রয়েছে পাহাড়ের উপরে ওঠার জন্য। বন্ধুরা, এখন আমরা এখানকার লাইট হাউসে উঠবো, যেটিকে আমি আগে ওয়াচ টাওয়ার বলেছিলাম। ওই যে দেখুন, ঠিক ওই উপরে আমরা উঠবো। উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই পুরো এলাকাটা কেমন। চলুন আমরা উপরে উঠি। আর ওঠার পথটাও দারুণ। পথটা এত সুন্দর দেখে মনে হবে দুপাশের পাথর দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে লাইট হাউসে। বন্ধুরা, লাইট হাউসের পাশেই ওই যে দেখুন একটি টেম্পল রয়েছে, দারুণ। আগে আমরা লাইট হাউসে যাব, তারপরে ওই টেম্পলে আসবো। একটু উঁচুতে লাইট হাউসে ওঠার গেটটি। গেটের কাছে গিয়ে দেখলাম দর্শনার্থী দিয়ে ভরপুর লাইট হাউসটির উপরে ওঠার সিঁড়িপথ।
লাইট হাউসের প্রবেশ মুখে একেবারে সিঁড়ির গোড়ায় রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি 15 টাকা টিকিটের মূল্য। সিঁড়িতে তিল ধারণের কোনো জায়গা নেই, ওঠাও নামার একটাই পথ, তাই অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। লাইট হাউস বা বাতিঘর হলো এমন একটি সুউচ্চ স্থাপনা যা সমুদ্রে যাতায়াতকারী জাহাজ ও ছোট ছোট নৌকাগুলোকে আলোকবর্তিকা দিয়ে পথ দেখায়। রাতের অন্ধকারে সমুদ্রে চলাচলকারী নৌকা ও বড় বড় জাহাজগুলো যাতে তাদের নির্দিষ্ট পথে অগ্রসর হতে পারে সে কারণে বাতিঘর নির্মাণ করা হয়। এই লাইট হাউসটি 1888 সালে ব্রিটিশ আমলে তৈরি করা হয়। 1988 সালে এর 100 বছর পূর্তি উপলক্ষে এটির সংস্কার করা হয়। উপরে ওঠার সময় তাকিয়ে এই পেঁচানো সিঁড়ি ভর্তি মানুষ দেখতে যতটা নান্দনিক লাগছে তার চেয়ে বেশি ভয় লাগছে আমার মনে। সরু সিঁড়িতে এত মানুষের লোড যে কোনো দিন ভয়াবহ দুর্ঘটনা বয়ে আনতে পারে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় উঠে এলাম লাইট হাউসের উপরে। গোটা মহাবলীপুরম যেন চোখের সামনে ভেসে উঠল। কিছুক্ষণ আগে যে জায়গাগুলো দেখে এলাম সেগুলো সব দেখা যায় এখান থেকে। সমুদ্র সৈকত, বাস টার্মিনাল, আবাসিক এলাকা, পথঘাট সব দেখে নিলাম এক নজরে। অসাধারণ লাগছে যে বঙ্গোপসাগরের তীরে এরকম একটা প্রাচীন নিদর্শন দেখবো, এটা আগে আসলে কখনো কল্পনাই করিনি। এই শহরে মানে এই সাগর তীরে যে একটা প্রাচীন নগরের গোড়াপত্তন হয়েছিল একটা সময়ে, এবং এই শহরটি যে এত প্রাচীন এবং এই স্থাপত্য শৈলী যে এত নিখুঁত এবং অনিন্দ্য সুন্দর, এটা আসলে সত্যি বিমুগ্ধ করবে যে কোনো মানুষকে। এখান থেকে সবচেয়ে ভালো লাগলো সিংহের আকৃতির পাথর তথা মহিষাসুর মর্দিনী মণ্ডপটি। লাইট হাউস থেকে নেমে চলে এলাম মহিষাসুর মর্দিনী মন্দিরের সামনে। এটিও একটি দারুণ নিদর্শন। ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে দেবী দুর্গা অর্থাৎ মহিষমর্দিনী যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করছিল, মানে অসুর বধের জন্য তখন যে যুদ্ধটা হয়েছিল, তো সেই যুদ্ধে তো মহিষাসুর বধ হয় এবং সেই মহিষাসুর বধের কাহিনীটাই আসলে এই ঘটনাস্থলটা হচ্ছে আসলে এখানে দেবী দুর্গা আসলে মহিষাসুরকে বধ করেছিল। তো এখানে যে সিংহের মূর্তিটি সেটা আসলে বোঝানো হচ্ছে কি পাওয়ারফুল যুদ্ধ এখানে আসলে হয়েছিল, এবং সে যুদ্ধের পরবর্তীতে যে অসুরের যে বিনাশ হয় সে বিনাশের একটি প্রতিকৃতি এখানে রয়েছে। সে তখন এখানে আসলে ফ্রিজ হয়ে গেছিল, মানে এখানে একদম পাথরের আকার ধারণ করে সে মহিষাসুর আর কি। যে বড় মূর্তিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিংহের মূর্তি। তো দেবী দুর্গার বাহন আসলে সিংহ, তখন তো সিংহ ছিল দেবী দুর্গার সাথে একটা, তো সিংহ আসলে দেবী দুর্গাকে মহিষাসুর বধে হেল্প করেছিল। তো এই সিংহটিকে আসলে সে পাওয়ারফুল যুদ্ধের একটা মানে আভাস যে ছিল সেটাই বোঝাচ্ছে আর কি। অসুরবধের যে যুদ্ধ হয়েছিল দেবী দুর্গার উপস্থিতিতে, সেই যুদ্ধেরই একটি দেখুন প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে পাথরে, সেই প্রাচীন আমলের তৈরি এটি। কিংবদন্তি অনুসারে সিংহের পিঠে আরোহণ করা দেবী দুর্গা অসুর মহিষাসুরকে হত্যা করেছিলেন, যাকে অজেয় মনে করা হয়েছিল। তাই মহিষাসুরকে হত্যার পর তাকে মহিষাসুর মর্দিনী বা মহিষার বিজয়ী উপাধি দেয়া হয়, আর সেই অনুসারেই নামকরণ করা হয় এই গুহা মন্দিরের। পুরো বৃত্তান্তই ফুটিয়ে তোলা হয়েছে গুহা চিত্রে। বন্ধুরা, এই গুহার ভেতরেও আরও 3টি ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে। দেখুন, এখানেও কোনো দেবদেবীর কোনো এখানে ভাস্কর্য ছিল দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখন সেটি নেই। আর ঠিক এই যে মাঝখানের যেটি, এখানে একটি বিষ্ণু মূর্তি রয়েছে, অনেক সুন্দর করে খোদাই করা। দেখুন এই যে বিষ্ণু মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি মূর্তি এখানে ছোট বড় বিভিন্ন আকারের এখানে তৈরি করা হয়েছে সুনিপুণ কারুকার্যের মাধ্যমে। আর এখানে দেখুন বিরাট একটি বিষ্ণু মূর্তি রয়েছে, খুবই সুন্দর দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এই প্রাচীন সময়ে বারবারই একটি কথা মনে হয় যে এত সুন্দর এই ভাস্কর্যগুলো পাথর কেটে যে কীভাবে তৈরি করা হতো, এই আধুনিক যুগে এসেও আধুনিক যুগের যারা স্থাপত্যশিল্পী তাদেরকেও হয়তো হতবাক করে দেয় এই কর্মগুলো।
Just over here. Yeah, it's very beautiful. Have you ever seen before? No, this I haven't seen before. I've seen other sculptures, but not this beautiful. It's very nice. মহিষাসুর মর্দিনী গুহা মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম পাহাড়ের উপরের মন্দির অভিমুখে। এখানে যত ঘুরছি এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে ততই অবাক হচ্ছি। এই টেম্পলের গেট বন্ধ দেখছি, আর ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। দেখুন সিঁড়ি দেখা যাচ্ছে একটা, এপাশে একটি কক্ষ, সেটিও বন্ধ। আর দেখুন এখানে খুব সুন্দর ভাস্কর্য। এখান থেকে লাইট হাউস দেখে নিলাম আবারও, সেই সাথে এক নজরে দেখে নিলাম এই মন্দিরের গায়ের শিল্পকর্ম। আমরা এবার চলে এসেছি আরও একটি একেবারে পুরাতন স্থাপত্য নিদর্শনের কাছে। এটিকে বলা হচ্ছে পঞ্চ পাণ্ডবের রথ। এটি না দেখলে এখানে আসা কিন্তু এই ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক সে কারণেই আমি এখানে এসেছি, আর আমি এখানে একজন গাইড নিচ্ছি। গাইড দাদা, আপনার নাম কি হ্যাঁ? मेरा नाम लोकनाथन লোকনাথ। लोकनाथन তিনি আমাকে গাইড করবেন এবং আপনাদেরকে জানাবেন যে আসলে এখানকার ইতিহাসটা কি এবং এই রথটা কি আসলে। পঞ্চরথ ভারতের মনোলিথিক প্রস্তর খোদাই স্থাপত্য শিল্পকলার একটি নিদর্শন। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ ভাগে তথা 630 থেকে 680 খ্রিস্টাব্দে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন ও তার পুত্র প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে এই রথগুলো নির্মাণ করা হয়েছিল। এই ধরনের স্থাপত্য ভারতে এর আগে কখনো নির্মিত হয়নি। ऊपर देखो बिल्कुल कंप्यूटर के नीचे ऐसा काम नहीं है। फिर उसको नाम डालते हैं 5 रथ। रथ मीन्स लाइक ए चैरियट। वो आगे वाला नागरा, इट वाज लुक्स लाइक ए कलकत्ता मॉडल, यू नो, बंगाली मॉडल। सेकंड वाला नागा द्रविडियन का आर्किटेक्चर। वो 3 स्तूपा बुद्धिस्ट आर्किटेक्चर। वो लंबा वो नागा वो मंदिर का मॉडल। फिफ्थ वाला गजे फ्रिस्टा, गजे मीनिंग आती है ऊपर नीचे देखो तो पोर्शन वाज लाइक आती है। এখানকার প্রত্যেকটি রথই এক একটি মন্দির। প্রথমে এই যে রথটি দেখতে পাচ্ছেন, এটি দ্রৌপদীর রথ। রথের সারির দ্বিতীয় পর্যায়ে থাকা এই রথটি অর্জুনের রথ। वो वाला इंद्रा का मंदिर भाई सब इंद्रा, वो इंद्रा बारिश का गढ़। उस বিশাল হাতির পাশেই যে রথ দেখতে পাচ্ছেন, এটি নকুলের রথ। वो हाथी देखेंगे थाईलैंड में। এই রথ বেশ বড় সড়ো, এর ভেতরের মন্দিরের জায়গাও বেশি। এটি ভীম রথ। अब देखो ब्रह्मा जी का साथ 3 हेड है भाई सब। एक्चुअली ब्रह्मा जी का साथ 4 हेड है। সব শেষে নান্দনিক কারুকাজের এই রথটি ধর্মরাজার রথ। বন্ধুরা, এখানকার স্থাপনাগুলোই একটি বিশেষ জিনিস আমি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এখানে সিংহের প্রতিকৃতি, বেশ কিছু পাথরের ভাস্কর্য আমি লক্ষ্য করেছি। পাশাপাশি ওই যে দেখুন, এটি দারুণ একটি গরুর ভাস্কর্য এখানে রাখা হয়েছে। দারুণ লাগছে দেখুন এই গরুটি। বসে থাকা গরু কিংবা এই বিশাল হাতি অথবা সামনের সিংহের ভাস্কর্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। এই পঞ্চরথ চত্বরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। মহাবলীপুরমে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তটমন্দির দেখা বাকি রয়ে গেছে। সূর্য ডোবার আগেই পৌঁছতে হবে সেখানে। একেবারে বঙ্গোপসাগরের তীরে অবস্থান মন্দিরটির। আমরা এখানে প্রবেশ করেছি বটে, ততক্ষণে সূর্য ডুবে গেছে। গোধূলির মৃদু আলোয় মন্দির প্রাঙ্গণে মোহনীয় দৃশ্যপট তৈরি হয়েছে। এই তটমন্দির প্রাঙ্গণে এলে এর বিস্তৃত স্থাপত্য নকশা ও বাস্তবায়ন চোখ জুড়িয়ে দেবে। বন্ধুরা, এই টেম্পলে আসবো কি আসবো না ভাবছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। না এলে অনেক সত্যি বেশ মিস করতাম। দেখুন কি সুন্দর একটি স্থাপত্য। আর এই স্থাপত্যের একটি জিনিস খেয়াল করলাম, এটি এতই প্রাচীন যে এর
সাথে যে ভাস্কর্যগুলো দেখুন, অনেক গরু রয়েছে, তারপরে দেবদেবীর রয়েছে, এই ভাস্কর্যগুলো কিন্তু অনেকটাই ক্ষয়ে গেছে। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি জলাশয়ের মতো দারুণ একটি স্থাপনা। সব মিলে এই নিচ থেকে উপর পর্যন্ত এখান থেকে যদি দাঁড়িয়ে দেখেন, এই স্থাপনাটি আপনাকে মুগ্ধ করে দেবে। 2004 সালে যে সুনামি হয়, এটি বঙ্গোপসাগরের একেবারে উপকূলে হয়, সেই সময় কিন্তু এটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। 725 খ্রিস্টাব্দে পল্লব রাজবংশের দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে এই তটমন্দির নির্মাণ করা হয়। তখন এই মহাবলীপুরম ছিল ব্যস্ত সমুদ্র বন্দর। পঞ্চরথ মন্দির ও মহিষাসুর মর্দিনী মন্দির ও অন্যান্য নিদর্শনের পাশাপাশি মহাবলীপুরমের এই স্থাপনাটিও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে 1984 সালে। বিখ্যাত ইউরোপীয় পর্যটক মার্কো পোলো বলছিল 7 প্যাগোডা। এটা আসলে মন্দির থেকে প্যাগোডার রূপটাই বেশি প্রস্ফুটিত হয়েছে। তো উনি যখন বিশ্ব ভ্রমণে বের হয়, উনি এখানে এসেছিল এবং এই মন্দিরটা দেখে সে তখন বলেছিল যে এটা একটা 7 প্যাগোডার একটা, বা 2nd প্যাগোডা নামে এটাকে অভিহিত করছিল। মহাবলীপুরমে এসে সত্যি সত্যিই যেন ঘোরের মধ্যে কেটে গেল একটা দিন। এই প্রাচীন মন্দির নগরীতে হাঁটতে হাঁটতে কখন যে 1400 বছর পেছনে চলে গিয়েছে বুঝতেই পারিনি।